Radio Kolkata, your daily dose of happiness. কৃষিকাজ হল গাছপালা এবং গবাদি পশু চাষের পদ্ধতি। মানব সভ্যতার উত্থানের বিকাশের চাবিকাঠি, যার ফলে গার্হস্থ্যকৃত প্রজাতির চাষ, খাদ্য, উদ্ভিদ তৈরি করে যা মানুষকে শহরে বসবাস করতে সক্ষম করে। কৃষিকাজের ইতিহাসের সূত্রপাত হয়েছিল হাজার হাজার বছর আগে, কমপক্ষে 1,05,000 বছর আগে। বন্য শস্য সংগ্রহ করা শুরু হওয়ার পরে উদীয়মান কৃষকরা প্রায় 11,500 বছর আগে তাদের রোপণ কার্য শুরু করেছিলেন। শূকর, ভেড়া এবং গবাদি পশু 10,000 বছর আগে গার্হস্থ্যকৃত হয়। বিশ্বের অন্তত 11টি অঞ্চলে স্বাধীনভাবে গাছপালা চাষ করা হয়। তবে বিজ্ঞানী পিটার হ্যাগেটের মতানুসারে কৃষির উৎপত্তি হয়েছিল আজ থেকে 8,000 বছর পূর্বে। বিংশ শতাব্দীতে বৃহৎ আকারে একক চাষের উপর ভিত্তি করে শিল্পভিত্তিক কৃষি উৎপাদনের আধিপত্য বিস্তার করে। যদিও প্রায় 2 বিলিয়ন মানুষ এখনও জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল। এই কৃষির ফলে খাদ্যশ্রেণীতে খাদ্যশস্য, শাকসবজি, ফল, তেল, মাংস, দুধ, ডিম এবং ছত্রাক এই সব কিছুই কৃষিতেই নিযুক্ত। আধুনিক কৃষিতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, কীটনাশক ও সার এর মতো কৃষিজ রাসায়নিক এবং প্রযুক্তিগত উন্নয়ন শস্যের ফলন দ্রুত বৃদ্ধি করেছে, কিন্তু এটি পরিবেশগত এবং ক্ষতির কারণ হয়ে উঠেছে। শুধু তাই নয়, এই কৃষি পরিবেশগত অবক্ষয়ের কারণ এবং একই সঙ্গে এর প্রতি সংবেদনশীল, যেমন জীববৈচিত্র্যের ক্ষতি, মরুকরণ, মাটির অবক্ষয় এবং বিশ্ব উষ্ণায়ন, যার সবগুলোই ফসলের ফলন হ্রাসের কারণ হয়ে চলেছে। শুধু কৃষি নয়, প্রাণী পালনও মানব জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবহন এবং বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সরবরাহ সহ বিভিন্ন উপায়ে এটি মানব জীবনকে প্রভাবিত করে। এছাড়াও এটি গ্রামীণ অর্থনীতি এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাণী পালন থেকে আমরা দুধ, মাংস, ডিম এবং মধুসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য পাই। এই খাবারগুলি আমাদের শরীরে প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে। এছাড়াও আমরা উল, রেশম, চামড়া ইত্যাদি পাই, বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। পশুপালন গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি গ্রামীণ মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে এবং তাদের আয় বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও প্রাণী পালন গবেষণা এবং উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পশুদের থেকে আমরা রোগ প্রতিরোধ এবং নতুন ওষুধ আবিষ্কারের জন্য প্রয়োজনীয় তথ্য পাই। সঠিকভাবে পশুপালন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কিছু পশু ঘাস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে,
আবার তাদের মল সার হিসাবে ব্যবহৃত হয়। বিভিন্ন সাংস্কৃতিক সমাজে পশুকে বিভিন্নভাবে পূজা করা হয়, তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পশুপালন মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনেও প্রভাব ফেলে। এছাড়াও পশুপালন মানুষের মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। পোষা প্রাণী মানুষের একাকিত্ব দূর করে এবং তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। সুতরাং এটা স্পষ্টভাবে পশুপালন মানব জীবনে একটি অপরিহার্য প্রক্রিয়া। আজকের তাই আমরা আলোচনা করব সুসংহত কৃষি ও প্রাণী পালন নিয়ে। এ বিষয়ে বলবেন ডক্টর শান্তনু বেরা, বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়া, কলকাতা। আর বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, অধ্যাপক, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতাবন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা, আজ আমরা এই মুহূর্তে রেডিও কলকাতার স্টুডিওতে উপস্থিত রয়েছি, আর এখানে আমার সঙ্গে রয়েছেন আরও 3 জন বিশেষজ্ঞ। প্রথমে পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। আমার সঙ্গে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস এবং বিশিষ্ট গীতিকার ও শিল্পী পূর্ণচন্দ্র সামন্ত। সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের আমাদের বিষয় সুসংহত চাষবাস ও প্রাণী পালন। তো প্রথমে জানতে চাইবো যে সুসংহত চাষ ব্যবস্থা কি এবং কেন বর্তমান সময় এই চাষ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। ডক্টর বেরা যদি শুরু করেন। প্রথমে নমস্কার। আমাদের যে শ্রোতামণ্ডলী যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর সুসংহত চাষ ব্যবস্থা বলতে আমরা বুঝি যে কোনো একটা চাষের যে উপজাত যে দ্রব্যগুলো অপ্রয়োজনীয় বা বর্জ্য পদার্থ হিসাবে আমরা ভাবি, সেটাই যখন আরও একটা সিস্টেমে একটা ইনপুট হিসাবে কাজ করে বা সেটা ব্যবহারযোগ্য হয়, সেটাকেই আমরা সুসংহত চাষ ব্যবস্থা বলি। এবং এই চাষ ব্যবস্থাতে জেনারেলি দেখা যায় যে সচরাচর আমরা একক চাষ যেগুলো করি তাতে যে ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা থাকে না, এবং এটা অনেকটা পরিবেশ বান্ধব এবং তার সাথে সাথে অনেক কম জায়গাতে বেশি উৎপাদন করা সম্ভব। এবং মার্কেটিং অ্যাসপেক্টে আমরা যদি বলি, সেক্ষেত্রে একাধিক প্রোডাক্ট উৎপাদন হয়, ফলে চাষিদের কিন্তু লাভ বা আয় ইনকাম অনেকটা বেশি হতে পারে। আচ্ছা, তাহলে সুসংহত প্রাণী পালন বলতে কি বোঝাচ্ছে যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন ডক্টর দাস। আচ্ছা, ডক্টর বেরা বলুন। হ্যাঁ, সুসংহত প্রাণী পালন বলতে এখানে আমরা প্রাণীর সাথে যদি আমরা অন্য কোনো কম্পোনেন্টকে আমরা যোগ করি, তখন কি হয়, প্রাণীর তো বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ হয়, যেটা ধরুন গরুর গোবর হচ্ছে, মুরগির যে ম্যানিওর বা পায়খানা যেটা তৈরি হচ্ছে, এইগুলো দেখা যাচ্ছে যে অন্য সিস্টেমে কাজে লাগছে এবং এর থেকে যে পরিবেশ দূষণ যেটা হওয়া সম্ভব সেটা কিন্তু আর হবে না। যেমন উদাহরণ দিচ্ছি, ধরুন হাঁসের সঙ্গে যদি আমি মাছ চাষ করি, সেক্ষেত্রে হাঁসের যে বর্জ্য পদার্থ যেটা উৎপাদিত হয়, সেটা আমরা সুসংহত চাষ ব্যবস্থাতে কি হয়, হাঁসের ওই বর্জ্য পদার্থটা আমরা যদি পুকুরে ব্যবহার করি, তখন কি হয়,
পুকুরে মাছের খাদ্য হয়, জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন যেগুলো মাছের খাদ্য হিসাবে প্রয়োজন হয়, সেটা কিন্তু ওই হাঁসের যে মল থেকে সে পেয়ে যায়। তাহলে কি হচ্ছে, এই মাছের যে খাবারের যে খরচটা সেটাও যেমন কমলো, তেমনি হাঁসের ক্ষেত্রেও কিন্তু তার যে মলটা কাজে লেগে গেল, এবং তার সাথে সাথে এই হাঁসটাও তো ওই পুকুরের চারদিকে চারণ, তার যে চারণের জায়গাটা থাকছে সেই জায়গাটায় কি হচ্ছে, হাঁস হচ্ছে গেঁড়ি গুগলি এগুলো খেয়ে নিচ্ছে, যে গেঁড়ি গুগলি আবার মাছের ওই পুকুরটাতে কিন্তু ক্ষতি করছিল, মাছের খাবার খেয়ে নিচ্ছিল বা ক্ষতি করছিল। তাতে দেখা যাচ্ছে হাঁসেরও যেমন লাভ হচ্ছে, মাছেরও লাভ হচ্ছে। আবার আমরা দেখা যাচ্ছে হাঁসের থেকে কি পাচ্ছি, মাংস পাচ্ছি, ডিম পাচ্ছি, আবার মাছ থেকে আমি সারা বছরে একটা মাছও পাচ্ছি। এই যে 3 ধরনের প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে এবং সেখানে কম জায়গাতে উৎপাদিত হচ্ছে, জাস্ট একটা পুকুরের ওপরে যদি আমি একটা ছোট করে ঘর করে ফেলি, তাহলে কিন্তু আমরা সব দিক থেকে আমরা লাভ করতে পারি। আচ্ছা, এবারে ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, আপনার কাছে আসি, আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। সুসংহত চাষ বলতে কতগুলো যে পদ্ধতি, ধরুন যে যে জিনিসগুলো কৃষি, তার সাথে তৎসংলগ্ন যেগুলো প্রাণী পালন আছে, মৎস্যচাষ আছে, সবগুলোকে একটা ছাতার মধ্যে এনে যদি কৃষকরা এগোয়, সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে যেরকম খরচের দিক দিয়ে সাশ্রয় হবে। কেন ডক্টর বেরা স্যার যেরকম বলছিলেন যে দেখবেন যে কৃষির যে উপজাত পদার্থ, বিভিন্ন সবজির যে রেসিডিউ, সেগুলোকে আমরা যদি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বানিয়ে জমিতে দিলাম, এবং প্রাণী পালনের এই যে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য প্রাণী পালন থেকে যে সমস্ত গরু, মহিষ বা ছাগল তাদের মলমূত্রটাকে নিয়ে আমরা ওই কৃষিজ যে ভার্মি কম্পোস্টকে ব্যবহার করছি। এবং এছাড়া যে দেখবেন যে হয়তো অনেক সময় এদের যে প্রাণী পালনের যাদের যে বিষ্ঠার কথা, সেটা পুকুরে পড়ে মাছের ক্ষেত্রে খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার ফলে কৃষি, প্রাণী পালন, মৎস্য একসাথে যদি আমরা করি, একটার সাথে লিঙ্ক থেকে আমাদের দেখা যাবে যে খরচটা টোটালি কিন্তু অনেকটা সেভ হচ্ছে। উৎপাদনের ক্ষেত্রে ভ্যারাইটিস 3 ধরনের জিনিস, কৃষিজাত দ্রব্য পাচ্ছি, তার সাথে প্রাণী পালন এবং মৎস্য কিন্তু পাচ্ছি। আচ্ছা, যদি একটু বলেন যে সুবিধা কি কি রয়েছে এই যে সুসংহত চাষবাসে। প্রথম কথা হচ্ছে, আমরা যেহেতু কৃষি, উদ্যান, প্রাণী, মৎস্য এই ধরনের কম্পোনেন্টগুলো নিয়েই সুসংহত চাষ, সেক্ষেত্রে একক চাষের ঝুঁকি থাকছে না। এখানে অনেকগুলো প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে, কোনোটা ক্ষতি হলেও কোনো একটা জায়গাতে ধরুন তার মার্কেট পাচ্ছে না, অন্য একটা জায়গা থেকে কিন্তু চাষি ভাই দাম পেয়ে যাচ্ছে। মানে একই ছাতার তলায় যেহেতু হচ্ছে, যার ফলে হয়তো কৃষিতে কোনো সময় হয়তো একটু ক্ষতি হচ্ছে, পানি পালনে পুষিয়ে দিচ্ছে, পানি পালনের সাথে হয়তো মৎস্যতে সেটা ঘাটতিটা মিটিয়ে দিচ্ছে। এরকম আমরা গ্রাম বাংলায় দেখি। এখন এর সঙ্গে ট্যুরিজমটাও জুড়ে গেছে, ট্যুরিজমটাও জুড়েছে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস এই সুসংহত চাষের ব্যাপারে বলতে হয়, সেটা হচ্ছে এখন পরিবেশ দূষণ নিয়ে আমরা কথা বলি। এত যে প্রাণীজ বর্জ্য পদার্থ যেগুলো উৎপাদিত হচ্ছে, তাকে যে কোনো ভাবে আমাকে হচ্ছে কাজে লাগাতে হবে। সেটা একটু আগে ডক্টর দাস বলছিলেন যে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে, আজকে বায়োগ্যাস তৈরি হচ্ছে, বায়োগ্যাসের স্ল্যারিটাকে কাজে লাগানো হচ্ছে। তাছাড়া ধরুন মুরগির যে লিটার, সেই লিটার প্রচুর মুরগি থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। তাহলে মুরগির লিটারটাকে আমরা এখন কি করছি, কিছু সাস্টেনেবল বা স্থায়ী কিছু পদ্ধতি আমরা করছি। ধরুন ব্ল্যাক সোল্ডার ফ্লাইর সঙ্গে একটা লিঙ্ক করে দিচ্ছি, যেখানে কি হচ্ছে, ওই যে মুরগির যে পায়খানাটা, সেটাই কিন্তু আপনার ব্ল্যাক সোল্ডার ফ্লাইর যে বিভিন্ন স্টেজ, লার্ভা, পিউপা হচ্ছে, সেটা আবার মুরগির খাবার হিসাবে কাজে লেগে যাচ্ছে। মানে কোনো কিছু নষ্ট হচ্ছে না। আমি একটি কথা যোগ করব, যে এই মুরগির যে বর্জ্য মানে পায়খানা, এগুলো কিন্তু আমি চাষবাসে সম্পূর্ণ ব্যবহার করি। এগুলো দিয়েই আমি ধান চাষ করি, আলু ভালো চাষ হয় এবং শাকসবজি। এবং মেন হচ্ছে যে ধরুন আমরা যেটা মানে রাসায়নিক নির্ভর, মানে ফার্টিলাইজার যেটা বলে ইফকো, ইউরিয়া, ডিএপি, এগুলো আমরা সরে আসতে পারছি। যে কৃষি বীজ ক্ষতিকারক, মানে আমাদের কৃষকরা যে কৃষি বীজ ব্যবহার করে, বোতলের গায়ে যে কষানটা থাকে লাল বা হলুদ, যেটা খুবই পরিবেশ সাথে সাথে আমাদের যে পরবর্তী প্রজন্মকে ক্ষতি করে, সেটার হাত থেকে কিন্তু মুক্তি। ফুড সেফটির কথা এবং যে খাদ্যদ্রব্যে তাদের অবশিষ্ট অংশ, সেগুলো থেকে কিন্তু আমরা এই জৈব বা প্রাকৃতিক চাষে
নির্ভর হয়ে কিন্তু সেগুলো থেকে অনেকটা উপকৃত হব। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আমি পূর্ণবাবুর বাড়িতে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দেখলাম তিনি নিজেও চাষ করছেন, মাঠে ধান চাষ থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, উনি একজন শিক্ষক, তার সত্ত্বেও হ্যাঁ চাষবাস করছেন। আমার বাড়িতেও আলু ধরুন এই জৈব সার দিয়ে তৈরি করা হয় এবং ধানও চাষ করা হয় নিজের জমিতে, আপনার হুগলিতে। এবং কৃষি দপ্তর যে বীজ নতুন এখানে তৈরি করছে পাঞ্জাবের বীজ ছেড়ে, গত বছর সেই বিভিন্ন জাতের যে বীজ আপনার G1 G2 বলে, সেই বীজও তৈরি করে দেখেছি। ফলন একবার পাঞ্জাবের বীজের সাথে একদম কাছাকাছি। হ্যাঁ, বিশেষ করে মানুষ তো এখন প্রচুর সচেতন হচ্ছে, তাদের যে পারচেজিং ক্যাপাসিটি অনেকটা বাড়ছে, কিন্তু তার সাথে সাথে তারা চাইছে যে আমরা সেফ ফুড খাবো। সেই জায়গাটায় যাতে খাদ্য থেকে শুধু যে পুষ্টি নির্বাহ হচ্ছে তা নয়, খাদ্যের মাধ্যমে যে ক্ষতিকারক যে জিনিসগুলো আসছে সেটাকে অ্যাভয়েড করা, প্রজন্মের ক্ষেত্রেও যেটা ক্ষতিকারক সেটাও কিন্তু এটাতে অনেক কম। আমি কিন্তু কৃষি বীজ যেগুলো পেস্টিসাইড ওগুলো কিন্তু একেবারে ব্যবহার করি না। ওই যেটুকু টুকিটাকি ব্যবহার করি সেটা জৈব নিম ফল নিম এগুলো করতে পারে, কোনো কিছু নিশিন্দা করো। এতে কোনো অসুবিধা হচ্ছে না চাষবাসের ক্ষেত্রে? না না না, আমার তো ভালো ক্ষেত্রে না, কোনো পোকামাকড় নেই। এটা অ্যাকচুয়ালি আসবে না কেন, রোগ পোকাটার আমাদের আসার চান্স বেশি। একটা হচ্ছে এখানে জলটা যদি আমরা কেউ পরিমিত মেনটেন করি, তার সাথে রাসায়নিক কৃষি বীজ যত কম দেবো, পাতার যে সবুজাভ ভাবটা বা আমাদের একটা রসস্ফীতিটা কম হবে। যেখানেই পোকামাকড় অথবা যে ছত্রাকগুলো আছে যেটা সবুজ অংশে খুব তাড়াতাড়ি গ্রো করে, সেখানে কিন্তু এর ঘাটতিটা দেখা যাবে। যার ফলে রোগ পোকার সাথে কিন্তু এই জৈবর অনেক যুক্ত আছে এবং জৈব চাষের মাধ্যমে কিন্তু রোগ পোকাটা অনেক কমিয়ে নেওয়া যায়। আচ্ছা, তাহলে ডক্টর বেরা, আমরা যে কথায় ছিলাম, এই যে প্রাণীর সাথে আরো কোন কোন চাষ ব্যবস্থায় সুসমন্বয় ঘটানো সম্ভব, যদি একটু আলোচনা করেন আপনি। হ্যাঁ, প্রাণীর সাথে আমরা অনেকগুলো কম্পোনেন্ট একসঙ্গে জুড়তে পারি, তবে মূলত যে ধরনের কম্পোনেন্টগুলো আমরা প্রাণীর সঙ্গে এই সুসংগত চাষে জুড়তে পারি সেটা হলো, ধরুন শস্য, এবং তার সাথে আমরা যে কোনো একটা প্রাণীকে আমরা বিভিন্ন ধরনের প্রাণীকে আমরা কম্বাইন করে লাইভস্টক ফার্মিং করতে পারি। অথবা এই যে কোনো শস্যের সঙ্গে আপনি প্রাণী এবং মৎস্য এই তিনটে কম্পোনেন্টকে নিতে পারেন। অথবা বিভিন্ন পোলট্রি, আমার ডাক হতে পারে, বিভিন্ন ধরনের মুরগি হতে পারে, তার সঙ্গে আমরা যদি ফিশারি কম্পোনেন্টটাকে জুড়ি সেটা হতে পারে। অথবা বর্তমান সময়ে আমরা ঘরোয়া মুরগি যেগুলো আছে, ঘরোয়া মুরগি মূলত পোকামাকড় খায় বা ছেড়ে পালন করা হয়, তার সঙ্গে যে কোনো একটা প্রাণী যার মল হচ্ছে শস্য উৎপাদনে সাহায্য করে, এরকম তাহলে শস্য, প্রাণী এবং ঘরোয়া মুরগি এর সঙ্গে একটা কম্বাইন করা যায়। এছাড়া ছাগল ভেড়ার সঙ্গে আমরা গাছ বা একটা বড় যদি চারণভূমি থাকে তার একটা কম্বাইন্ড চাষ করা যায়। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ধরুন উদ্যান পালন মানে ফ্লোরিকালচার বলি, ফুল চাষের সঙ্গে আমরা প্রাণী এবং বিভিন্ন শস্য এরও একটা কিন্তু কম্বাইন্ড চাষ করে আমরা কিন্তু কম জায়গাতে বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ অফ প্রোডাক্ট তৈরি করতে পারি এবং কম খরচে সে উৎপাদন করা সম্ভব হয়। আচ্ছা আচ্ছা, শস্য ও প্রাণীর সুসংগত চাষ সেটা কিভাবে সম্ভব? শস্যর ক্ষেত্রে সহজ কথা হচ্ছে, প্রাণীর যে বর্জ্য পদার্থ সেটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে ইউজ করি, মাটির সার হিসাবে ব্যবহার করি বা জ্বালানি হিসাবে ব্যবহার করি। এক্ষেত্রে এই যে সারটা, এই সারটা হচ্ছে মাটির উর্বরতা শক্তি বাড়ায়, এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে দুখানা যদি গরু আপনি চাষ করেন, প্রায় 12 টনের মতো গোবর হচ্ছে আমরা পাবো সারা বছরে। এবং সেই 12 টন গোবরটাকে আমরা কিছুটা জ্বালানির কাজে ব্যবহার করলাম, কিছু আমরা সরাসরি সার হিসাবে ব্যবহার করতে পারি, অথবা ভার্মি কম্পোস্ট বা বায়োগ্যাসের মাধ্যমে আমরা স্ল্যারি তৈরি করে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। এবং এই জায়গাটা আমরা কি করি, যে সুসংগত পদ্ধতিতে যদি আমরা চাষ করি, আমরা গরু কিংবা মহিষকে আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি। সে জায়গাটাই দেখেছি যে 6খানা যদি মহিষ করা যায়, সেক্ষেত্রে প্রায় 904খানা ম্যান্ডে আমরা ওখান থেকে পেয়ে যাই। সেখানে শুধু যদি শস্য চাষ বা কোনো কম্পোনেন্ট আলাদাভাবে চাষ করি, সেখানে মাত্র 400 ম্যান্ডে হয়। মানে ম্যান্ডে মানে আপনি যদি ম্যান্ডে অনুযায়ী যদি একটা টাকা ধরেন, সেক্ষেত্রে আমরা সুসংগত চাষ করলে আমরা অনেক বেশি গেইন আমরা ওই প্রাণীর থেকে আমরা পেয়ে যাই। আচ্ছা, এটাই আমাদের লাভ। শস্য, প্রাণী ও মাছের সুসংগত চাষ সম্পর্কে যদি একটু বলেন। এটা তো অনেক পপুলার, মানে এক্ষেত্রে আমরা যে মাছটা জুড়লাম, মাছের জন্য অতিরিক্ত কোনো খাবারই লাগছে না, ফলে কি হয় বিনা পয়সাতে আরো একটা কম্পোনেন্ট আমরা তুলে নিলাম। এবং সবথেকে বড় কথা হচ্ছে, হ্যাঁ,
এবং এখানে রিস্ক কম, কম জায়গাতে একটা উৎপাদন আমি করে নিলাম। এবং যদি আমরা একটা গরু থেকে বছরে ধরুন 4 থেকে 5 হাজার কেজি আমরা গোবর পাই, সেক্ষেত্রে তার সাথে সাথে প্রায় 3.5 লিটার থেকে 4 হাজার লিটার মতন আমরা ধরুন মূত্র যদি পাই, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 1 হেক্টর যদি আমরা পুকুর আমরা বেছে নেই, 4-5টা গরু হলে সেখান থেকে যে গোবর এবং মূত্র পেয়ে যাব, সেটাই কিন্তু সারা বছরে আমরা ওই পুকুরের মাছের জন্য যে প্লাঙ্কটন তৈরি করার জন্য যে সারটা যেটা দরকার, সেটা ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে, আমরা যদি গরু পালন করি, মাটির উর্বরতার সাথে সাথে আমরা কি করছি, প্রায় 9,000 লিটার মতো দুধ ওই 5-6টা গরু থেকে আমরা পেতে পারি। এবং তার সাথে আমরা যেটা দেখেছি, বছরে 3 থেকে 4 হাজার কেজি মতন মাছ আমরা পেতে পারি। এছাড়া কি হবে, পুকুর পাড়ে আমরা সবুজ ঘাস যদি চাষ করি, সেক্ষেত্রে প্রায় 9 থেকে 10 টন আমার ঘাস, সবুজ ঘাস উৎপাদন হবে, 2 থেকে 2.5 টন মতো আমার শুকনো ঘাস হবে। এক্ষেত্রে আমরা একটা রিসার্চ করেছিলাম, যেখানে আমরা দেখেছি এই আলাদা আলাদাভাবে এই কম্পোনেন্টগুলোকে যদি আমরা চাষ করি, তার তুলনায় এই কম্বাইন্ড চাষে বা সুসংগত শস্য, প্রাণী এবং মৎস্য চাষে প্রায় 29% হচ্ছে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেকটাই ভালো। সেই জন্যই হ্যাঁ এখন তো অনেক কৃষক বন্ধুরা এটা গ্রহণ করছেন এই হ্যাঁ, বিশেষ ব্যাপারটা। করে এত জনসংখ্যা বাড়ছে, কম জায়গা, আমাদের বেশি উৎপাদন করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা আচ্ছা, তো এবার যদি বলেন যে পোল্ট্রি ও মাছের যে সুসংগত চাষ, এটা কতটা লাভজনক? হ্যাঁ, পোলট্রি এবং মাছের ক্ষেত্রে আমরা মূলত মুরগি বা হাঁসকে আমরা ব্যবহার করি। হুম সেক্ষেত্রে হাঁসের সঙ্গে যেমন মাছের চাষের পদ্ধতিটা খুবই জনপ্রিয়, মুরগির হুম সাথে অতটা হয়তো জনপ্রিয় নয়, কিন্তু সে জায়গাটা আমরা দেখেছি যে প্রায় 1,000 যদি আমরা মুরগি নিয়ে আমরা 1 হেক্টর পন্ডে আমরা সুসংহত চাষ শুরু করি, সেক্ষেত্রে হুম মাছের জন্য কোনো খাবারের খরচ লাগছে না। এবং 1 বছর শেষে আমরা যেটা হিসাব করে দেখেছি, 1,000 চিকেন থেকে প্রায় 70,000-এর কাছাকাছি হচ্ছে ডিম তৈরি হয়। এবং সেখানে আমরা 4,500 থেকে 5,000 কেজি মতো মাছ, তার সাথে সাথে ওই যে মুরগিগুলো 1 কেজি করে যদি একটা করে মুরগি বাড়ে, তাহলে 1,000 হুম কেজি চিকেন আমরা সারা বছরের শেষে পাবো। এটা একটা ঠিক। বড় গেম। এবং এই জায়গাটায় আমরা যদি হাঁসটাকে নেই, তখন 300 থেকে 400 হাঁসই যথেষ্ট ওই 1 হেক্টর পুকুরের জন্য। এবং সেটাই আমরা যেটা দেখেছি, প্রায় মাছের ফলন প্রায় একই রকম হয়, 4,500 থেকে 5,000 কেজি। এবং সেখানে আমরা প্রায় 30,000-এর মতো ডিম পেয়ে যাব 1 বছরের শেষে, এবং 500 কেজির মতন আমরা হাঁস পেয়ে যাব। এবং এই জায়গাটায় যেটা আমরা দেখেছি যে 60 থেকে 70% হাঁসের খাবার সাশ্রয় হয়ে যায়। ধরুন 100 টাকা যদি হাঁসের খরচ হতো, সেখানে হুম যেটা হুম দেখা যাচ্ছে 30 থেকে 40 টাকাতে আমরা হাঁসের খাবার ম্যানেজ করে নিতে পারছি। এবং মাছের খাবারও প্রায় 25% বেঁচে যাচ্ছে। তার কারণ হচ্ছে হাঁসের মলটা কাজে লেগে যাচ্ছে, আবার পুকুরে যে গেঁড়ি, গুগলি বা আপনার যে বিভিন্ন পোকামাকড় যেগুলো থাকছে, সেটা আবার হাঁসের খাবার হয়ে যাচ্ছে। ফলে মাছেরও লাভ, আবার হাঁসেরও লাভ। ফলে আমরা হুম, একাধিক প্রোডাক্ট পাচ্ছি এবং অনেক কম খরচে এই উৎপাদনটা আমরা করতে পারছি। ঠিক। তো এছাড়া যদি আপনি বলেন যে ছাগল, ভেড়া ও সিলভি পাস্তোরাল পদ্ধতি কিভাবে উপযোগী হয়? ছাগল ভেড়া, সিলভিপাস্তোরাল এটাও যেমন করা সম্ভব, আবার এই ছাগল ভেড়ার সাথে আমরা বিভিন্ন শস্য এবং ঘরোয়া মুরগি একসাথে আমরা করতে পারি। আমি হুম আপনাকে একটু বলছি যে এই যে হুম ধরুন ছাগল ভেড়া আমরা চাষ করি বা শূকর চাষ করি, এগুলোয় কি হয়, প্রচুর বর্জ্য পদার্থ উৎপাদিত হয়। এই হুম বর্জ্য হুম পদার্থগুলো কি করে, এক জায়গায় যদি আমরা হিপ করে রাখি, দেখবেন যে এর মধ্যে হচ্ছে পোকা তৈরি হয়ে যায়। এই পোকাগুলো থেকে কি হয় বলুন তো, না আমরা যদি দেশি মুরগি আমরা চাষ করি, সেই দেশি হুম, মুরগির হচ্ছে খাবার হিসাবে এই পোকাগুলো কাজে লেগে যাচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে দেশি মুরগির যে দাম বাজারে, সেটা কিন্তু আমরা যে কমার্শিয়ালি ক্রয়লার চাষ করছি, তার থেকে কিন্তু দেশি মুরগির দামও বেশি, দেশি মুরগির টেস্টও বেশি। সেক্ষেত্রে আমরা এই যে ছাগল, ভেড়া বা মুরগি থেকে, কমার্শিয়াল মুরগি থেকে বা শূকর থেকে যে মলটা পাচ্ছি, হুম, সেটাতে যেমন জমিটাকে ফার্টিলাইজ করছে, তেমনি তার থেকে যে উৎপাদিত যে পোকাগুলো, সেই পোকাগুলো হচ্ছে এই দেশি মুরগির খাবার হিসাবে কাজ দিচ্ছে। এবং তার সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে বিভিন্ন কুলের গাছ, কাঠের গাছ, বিভিন্ন উম, এই তামিলনাড়ুতে যেমন আপনার বিলিতি কুল চাষ করা, এই একই আচ্ছা সিস্টেমের মধ্যে
যেটা সিলভি পাস্টোরাল সিস্টেম বলছে, এটা খুবই জনপ্রিয়। বা আমাদের অন্ধ্রপ্রদেশে দেখবেন নেলোর বলে একটা জাতের ভেড়া আছে, সেটা আমরা হর্টি পাস্টোরাল সিস্টেমে আমরা কিন্তু চাষ করছি। সেখানে কি হচ্ছে যে এই যে তেঁতুল গাছ ওখানে আমরা বলি রিভার ট্যামারিন বা নদীর তেঁতুল, সেটা দেওয়ার পরে দেখা যায় যে তার যে পাতাটা ওই ভেড়া খাচ্ছে, তাতে কিন্তু ভেড়ার যে বৃদ্ধির হার অনেকটা বেড়ে যাচ্ছে। ফলে এই সিস্টেমেও কিন্তু আমরা চাষ করলে অনেক বেশি চাষি ভাইদের লাভ হতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা তো আপনার সাথে কথা বলতে বলতে ডক্টর সৌরেন্দ্রনাথ দাসের সাথেও কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, তার সাথে কথা জেনে নেব। তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, শস্য প্রাণী এবং উদ্যান পালন এটা হ্যাঁ, একসাথে তো করা যেতে পারে? হ্যাঁ, যদি একটু অবশ্যই বলেন। অবশ্যই। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কম খরচে আমরা কি করি, ঘাসের উৎপাদন করা সম্ভব। সেই সাথে হুম কি হয়, দানা খাবার যেটা প্রাণীর দরকার হয়, সেই হুম খরচটাও কিন্তু আমরা অনেক কমিয়ে দিতে পারি। এবং এক্ষেত্রে আমরা প্রাণী বলতে মূলত ছোট যে প্রাণী যেগুলো, ছাগল, হুম ভেড়া, এইগুলো আমরা হুম দেখেছি যে খুবই বৃদ্ধির হারটা অনেক বেশি হয়। এবং আমরা বিভিন্ন ধরনের ঘাস চাষ করতে পারি, যেগুলো গরু থেকে শুরু করে বিভিন্ন ছাগল ভেড়ার ক্ষেত্রে উপযোগী হতে পারে। যেমন ধরুন জোয়ার চাষ করতে পারি, যেটা সরগাম বলে, বা বিউলির ডাল এখানে আমরা চাষ করতে পারি, লোবিয়া বলে যেটা কাউপি বলে, অথবা এই যে হুম আগে হুম যেটা বলছিলাম যে ট্যামারিন্ড মানে নদীর হুম তেঁতুল, হুম সেগুলো চাষ করা যায়। বাফেল গ্রাস যেটা ছাগলেরও প্রিয়, আবার গ্রাসল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই কাজে দেয়, সেটাও আমরা করতে পারি। এছাড়া একটা কাজ করা হয় যে এক ধরনের বাবলা, সেই বাবলাটা দেখবেন যে এই যে ছোট ছোট প্রাণী, বিশেষ করে ছাগলের যারা দুপা তুলে খায়, তাদের জন্য কিন্তু এই ধরনের ঘাসটা এই উদ্যান পালন, শস্য এবং প্রাণী এই সিস্টেমে কিন্তু চাষ করা যায়। এবং এর সঙ্গে আমরা ফ্লোরিকালচার সিস্টেমটাকেও কিন্তু এর সঙ্গে জুড়ে দিই। ফ্লোরিকালচার মানে কি, বিভিন্ন ধরনের ফুলের চাষ। আজকের বাজারে কমার্শিয়ালি কিন্তু ফুল চাষ করা হচ্ছে, এবং তার জন্য যে ফার্টিলাইজ করা দরকার জমিটাকে, সেটাও কিন্তু এই যে প্রাণীর যে বর্জ্য পদার্থ, সেখান থেকে আমরা করতে পারি। ফলে বিভিন্ন ধরনের উৎপাদিত দ্রব্য হয়, এবং চাষিদের কম খরচে বেশি লাভ হওয়ার সম্ভাবনা এই ধরনের সুসংহত বেশ চাষ বেশ। পদ্ধতিতে। তা সব মিলিয়ে আপনি বলবেন যে সুসংহত প্রাণী পালন এবং যে চাষবাস এটা কিন্তু আমাদের পক্ষে যথেষ্ট লাভজনক, তাই কি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ বিশেষ করে কম জায়গাতে বেশি উৎপাদন হচ্ছে। এবং আরো একটা দিক আমি বলেছিলাম আপনাদের, যে হ্যাঁ এই যে হ্যাঁ বর্জ্য পদার্থটাকে পুনর্ব্যবহার করা হচ্ছে এবং সেটা পরিবেশ দূষণ রোধ করছে, এটাও কিন্তু হুম। একটা অন্য আঙ্গিক থেকে কিন্তু অনেক একটা ভালো দিক। আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা তাহলে একটু ডক্টর শান্তনু বেরার সাথে কথা বলছিলাম। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। চাষি ভাই ও চাষি ভাই, বাঁচতে গেলে সুসংহত কৃষি ব্যবস্থা চাই। চাষি ভাই ও চাষি ভাই, বাঁচতে গেলে সুসংহত কৃষি ব্যবস্থা চাই। চাষি ভাই ও চাষি ভাই। ধানের পরে পাট আর পাটের পরে ধান, সেই জমিতে ডাল শস্য সরষে বাড়ায় মান। ধানের পরে পাট আর পাটের পরে ধান, সেই জমিতে ডাল শস্য সরষে বাড়ায় মান। সারা বছর চাষ করে যাও, বিরাম কোনোই নাই। সারা বছর চাষ করে যাও, বিরাম কোনোই নাই। চাষি ভাই ও চাষি ভাই, বাঁচতে গেলে সুসংহত কৃষি ব্যবস্থা চাই। চাষি ভাই ও চাষি ভাই।
মাছের সঙ্গে হাঁস, চাষি করো নিবিড় চাষ। পুকুর পাড়ে ফল সবজি ফলাও 12 মাস। মাছের সঙ্গে হাঁস, চাষি করো নিবিড় চাষ। পুকুর পাড়ে ফল সবজি ফলাও 12 মাস। যথায় তথায় বিউলির ডাল, চন্দনিয়ার লেবু, নানান ফুলের চাষ করো ভাই, বলবে তোমায় বাবু। যথায় তথায় বিউলির ডাল, চন্দনিয়ার লেবু, নানান ফুলের চাষ করো ভাই, বলবে তোমায় বাবু। বন্যা খরা ঝড় দুর্যোগ সবই তো সামাই, বন্যা খরা ঝড় দুর্যোগ সবই তো সামাই। চাষি ভাই, চাষি ভাই ও চাষি ভাই, বাঁচতে গেলে সুসংহত কৃষি ব্যবস্থা চাই। চাষি ভাই, চাষি ভাই ও চাষি ভাই, চাষি ভাই, চাষি ভাই ও চাষি ভাই, বাঁচতে গেলে সুসংহত কৃষি ব্যবস্থা চাই। বাঁচতে গেলে সুসংহত কৃষি ব্যবস্থা চাই। বাঁচতে গেলে সুসংহত কৃষি ব্যবস্থা চাই। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক। আমরা যে কথায় ছিলাম ডক্টর দাস, যে সুসংহত প্রাণী পালন এবং চাষবাস যথেষ্ট লাভজনক, তাই তো? ঠিক। আমরা তাহলে এই বিষয় নিয়ে এখন কোনটা নিয়ে কথা বলবো? এমনিতে ধরুন যে আমরা কৃষি এবং পালি পালন নিয়েই কথা হচ্ছিল, যে দুটো পারস্পরিক এবং তার সাথে মৎস্য বাগিচা যদি একসাথে আমরা করি, সেক্ষেত্রে কিন্তু যে একে অপরের পরিপূরক, মানে যেটা বলছিলাম ধরুন কৃষি থেকে কৃষিজ আমরা বিভিন্ন দানা শস্য সবজি যা কিছু করছি অথবা বাগিচা ফসলের চাষ করছি, তাদের যে পাতা বা রেসিডিউ অংশ সেগুলোকে নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে কম্পোস্ট করা হচ্ছে। এবং এর সাথে সাথে দেখবেন অ্যাজোলা বলে আর একটা জিনিস আছে, যেটা এখন খুবই ধরুন জৈব এবং প্রাকৃতিক যে চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষত এটার যে জাতটা মানে ভ্যারাইটিটা, আপনার পিনেটা নয়, পিনেটাটা সচরাচর আমাদের এখানে চাষ হতো, কিন্তু ক্যারোলিনিয়া বলে যে অ্যাজোলাটা, সাধারণত এটা দেখবেন আসাম সিকিম যে জায়গাগুলো তে অথবা সাউথের বেশ কিছু জায়গায় চাষ হয়, সেটাও কিন্তু একটা উপাদান হিসেবে রেখে সার তৈরি করা উদ্ভিদের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এর পরে এই যে খাদ্যটা, সেটা ধরুন অনেক সময় প্রাণীজদেরকে বিভিন্ন সবজি খাওয়ানোর পরে তাদের মল মূত্রটাকে আবার কম্পোস্ট তৈরি করে গাছের খাদ্যকে দেয়া হচ্ছে। অথবা এই জৈব সার, এটাকেও আমরা অনেক সময় ফিশারির ক্ষেত্রে মানে মাছের ক্ষেত্রে পুকুরে খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার ফলে রোটেশনালি একটা ধরুন কৃষি, প্রাণী পালন, মৎস্য পালন এরা একে অপরের পরিপূরক। এবং সবচেয়ে মজার বিষয় যে এই ধরনের যদি আমরা জৈব বা প্রাকৃতিক দিকে যাই, তাহলে পরিবেশে বন্ধু পোকা এবং মৌমাছি, যে মৌমাছিটা ধরুন পরাগ মিলনের মাধ্যমে ফসলের উৎপাদন ধরে রাখতে সাহায্য করে, মৌমাছিদের সেই বংশবৃদ্ধি থাকবে। বন্ধু জীবাণু, মাকড়সা, বিভিন্ন প্রিডেটর যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে মানে আপনার শত্রু পোকাকে তারা আপনা আপনি নষ্ট করছে, ফলন বৃদ্ধিতে সাহায্য করছে। আচ্ছা, একটা কথা শোনা যায়, একটু থামাবো। বলছিলাম যে মৌমাছি মানে আমাদের মানে এই যে জীব জগতের জন্য নাকি খুব গুরুত্বপূর্ণ, এবং মৌমাছি যদি আস্তে আস্তে যদি ধ্বংস হয়ে যায়, আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের বেঁচে থাকার যে অস্তিত্ব সেটাই নষ্ট হয়ে যেতে পারে। এটা কি সঠিক? হ্যাঁ একদম। কেন মানে সেটা কিভাবে?
যে পরাগ মিলন করায়, দেখবেন যে একটা ফলের যারা ধরুন কোনো সবজি হয়তো হচ্ছে, কোনো স্ত্রীর যে পরাগ রেণুটাকে তারা যখন ওড়ে সেই ডানায় লেগে আবার সেখানে পুরুষ ফুলের সাথে যে মিলিত হবার ফলে পরাগ মিলন যে হয়ে যে ফলটা আসে, সেটার ক্ষেত্রে কিন্তু খারাপ হতো বা আসতো না। এবং এই মৌমাছিটাই কিন্তু বা বন্ধু পোকারা এটা অনেক ক্ষেত্রে বেশি কিন্তু ঘটিয়ে থাকে, যার ফলে ফলন উৎপাদনটা কিন্তু এই মৌমাছিদের দ্বারা ধরে রাখা সম্ভব, না হলে কিন্তু উৎপাদন ক্ষমতাটা একদম তলানির দিকে থেকে যাবে ক্রমশ। আচ্ছা, তো আমরা তো কথা বলছি সুসংহত চাষবাস ও প্রাণী পালন। তো আমরা যেমন মাছের সঙ্গে অন্য প্রাণী পালন বা তেমন ভাবে মৌমাছির সাথে আমরা, হ্যাঁ, তাহলে মৌমাছির সঙ্গে আমরা তাহলে কি করতে পারি? ধরুন কুল চাষ বা এই ধরনের চাষগুলোকে আমরা একসঙ্গে করতে পারি নাকি? হ্যাঁ, মৌমাছিটা ধরুন সাধারণত দেখবেন সরিষা হয়, তিল হয়, আচ্ছা, এগুলোর সাথে মৌমাছির যে মধু সংগ্রহটা মৌমাছি তারা করে থাকে। তাছাড়া কিছু কিছু ফলের ক্ষেত্রে দেখবেন লিচু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল কাজ করে থাকে মৌমাছি বাড়ানোর জন্য। কিছু কিছু মানে বাহারি ফুলের গাছ আছে, সেখান থেকেও কিন্তু মৌমাছিরা তাদের বাঁচার মধু সংগ্রহ কিন্তু করে রাখে। এবং যে বিভিন্ন দেখবেন সবজি বা দানা শস্য বিভিন্ন ফলের ক্ষেত্রে পরাগ মিলনেও সাহায্য করে থাকে। আচ্ছা আচ্ছা। তো সুসংহত চাষবাসের ক্ষেত্রে তাহলে আমাদের আরো কোন কোন দিকে লক্ষ্য দেওয়া প্রয়োজন? এক নম্বর হচ্ছে কি না, সুসংহত চাষবাসের দিকে এমনি কৃষকদেরকে মাথায় রাখতে হবে, দু একটা যদি আমরা গরু রাখি, যারা বড় রাজ স্কেলে করে অবশ্যই তাদের ডেয়ারি রাখতে হবে, ডেয়ারি ফার্ম গরু মহিষের ব্যবস্থা রাখতে হবে। না হলেও কৃষকরা একটা দুটো যদি গরু রাখার ব্যবস্থা রাখতে পারে সবচেয়ে ভালো। কেন? গরুর মলমূত্র থেকে জৈব সার হবে, সেটাই চাষের জমিতে আমরা সার হিসেবে ব্যবহার করব। এটাকে গোবর গোমূত্র বিভিন্ন পাতার মাধ্যমে তরল সার, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পঞ্চগব্য শস্যগব্য আগামী দিনে খুবই, এটা ধরুন জৈব চাষ বা প্রাকৃতিক চাষের প্রধান উপাদান, সেটা তৈরি করা যাবে। যার ফলে গাছের খাদ্য, আবার গাছের যে বিভিন্ন রেসিডিউ অংশ, খাবার যে অবশিষ্ট অংশ, সেগুলোকে পচিয়ে পুনরায় জৈব সার, এই যে সাইক্লিক অর্ডার, এবং এটাকে মাছের মৎস্যতে ব্যবহার, সেদিকে কিন্তু একটু নজর রাখতে হবে যাতে একই ছাতার তলায় হয়। এবং অনেক সময় হাঁস মুরগি চাষ করলাম কোনো পুকুরের ধারে জলাশয়ের পাশে, তাদের বিষ্ঠাগুলোও পুকুরে পড়বে, সেটাও মাছের খাবার হিসেবে হবে। এবং মাছ বা অ্যাজোলা যদি আমরা ছোট করে চাষ করি, সেগুলো গাছের খাদ্য। এবং এই অ্যাজোলা প্রাণী বিশেষত গরু মহিষ হাঁস মুরগিদের বা মাছের ক্ষেত্রেও প্রোটিন জাতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই দিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা রাসায়নিক ওষুধ যতটা পারবো কম ব্যবহার করব, রাসায়নিক সার যতটা পারবো কম ব্যবহার করব। প্রয়োজনে আমরা নিম তেল, নিমের কোনো কিছু ফর্মুলেশন বা এই জাতীয় ধরুন আতা পাতা, তারপরে বিভিন্ন যে সমস্ত উদ্ভিজ্জ আছে নিম পাতা করঞ্চা পাতা, এইগুলোকে যদি জলে ভিজিয়ে প্রিভেন্টিভ মেজার হিসেবে দিই, তার সাথে সাথে বেড়া ফসল, শুকনো পাখি বসার ডাল, হলুদ বা ব্লু কালারের আঠালো ফাঁদ, এই জিনিসগুলো যদি নিয়ে আসি, পরিমিত জলসেচ যখনই দরকার হবে জলসেচ দেয়া হবে, আদারওয়াইজ জল দেওয়া হবে না। তাহলে ছত্রাক ও ব্যাকটেরিয়া জাত রোগের আক্রমণ কিন্তু অনেকটাই কম হবে। এবং তার জন্য কোনো কিছু রাসায়নিক ছত্রাকনাশক কীটনাশক লাগবে না, যেটা আমাদের এই সমস্ত পঞ্চগব্য শস্যগব্য জৈব সারের মাধ্যমে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। এবং কাম্য যে উৎপাদন ফসল উৎপাদন, সেটারও কিন্তু উৎপাদনটাকে ধরে রাখতে পারবো। ঠিক ঠিক। এখন তো গ্রামাঞ্চলের দিকে এমন মানে ব্যবহারও দেখা যাচ্ছে যে অনেক মানুষজন তারা সচেতন হচ্ছেন এবং ধারাবাহিক ভাবে যে আপনাদের কাজকর্ম, ঠিক ঠিক ঠিক। এবং সব মিলিয়ে বলা যায় যে আমাদের সুসংহত চাষবাস প্রাণী পালন অনেকটা লাভজনক এবং খুব ভালো। এবং উৎপাদনও কিন্তু ক্রমশ, যেটা উৎপাদনও একবার হচ্ছে রাসায়নিকের সাথে, এবং ভবিষ্যতের যে কৃষির সুনিশ্চিতা, তার ধরুন পরিবেশকে রক্ষা করছে, পরবর্তী আমাদের যে মানুষের বংশ আসছে তাদেরকেও বিষমুক্ত খাবার, ফল
গ্রহণ করতে আমরা পারাচ্ছি, যার ফলে সুস্থভাবে বাঁচার একটা কিন্তু পরিবেশ তৈরি হতে পারবে। বেশ বেশ বেশ, ঠিক। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। সুস্থভাবে বাঁচার জন্যে ভাই দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। শিক্ষা নিয়ে উন্নত ভাবে তাই প্রাণী ও পক্ষী কর পালন। দুধ ডিম মাংসের অতি প্রয়োজন, দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। সুস্থভাবে বাঁচার জন্যে ভাই দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। শিক্ষা নিয়ে উন্নত ভাবে তাই প্রাণী ও পক্ষী কর পালন। দুধ ডিম মাংসের অতি প্রয়োজন, দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। আয় বৃদ্ধি আর পুষ্টি যোগান, আয় বৃদ্ধি আর পুষ্টি যোগান। জৈব কৃষি কর্মসংস্থান, জৈব কৃষি কর্মসংস্থান। আয় বৃদ্ধি আর পুষ্টি যোগান, আয় বৃদ্ধি আর পুষ্টি যোগান। জৈব কৃষি কর্মসংস্থান। জীবন ও জীবিকার জন্যে করো ছোট্ট মাঝারি বড় খামার। সুস্থভাবে বাঁচার জন্যে ভাই দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। শিক্ষা নিয়ে উন্নত ভাবে তাই প্রাণী ও পক্ষী কর পালন। দুধ ডিম মাংসের অতি প্রয়োজন, দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। যদি থাকে জমি ভূমি আর মূলধন, কর শ্রম ও প্রশিক্ষণ পক্ষী প্রাণী পালন। যদি থাকে জমি ভূমি আর মূলধন, কর শ্রম ও প্রশিক্ষণ পক্ষী প্রাণী পালন। চাই উন্নত প্রজাতি, চাই উন্নত প্রজাতি, সঠিক বাসস্থান, রোগ প্রতিকার বীমা আর বিপণন, রোগ প্রতিকার বীমা আর বিপণন। কর সময় উপযোগী লাভজনক প্রাণী পালন। উন্নত প্রজাতির গাভী কৃত্রিম প্রজননে, পোল্ট্রি ব্রিডিং ফার্ম মাংস ডিমের প্রয়োজনে। উন্নত প্রজাতির গাভী কৃত্রিম প্রজননে, পোল্ট্রি ব্রিডিং ফার্ম মাংস ডিমের প্রয়োজনে। খরগোশ কোয়েল টার্কি করকনাথ ব্রয়লার, খরগোশ কোয়েল টার্কি করকনাথ ব্রয়লার। কর সবুজ ঘাসের চাষ, সুষম খাদ্য চাই, সবুজ ঘাসের চাষ, সুষম খাদ্য চাই। সরকারি সুযোগ গ্রহণ, সুস্থভাবে বাঁচার জন্যে ভাই দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। শিক্ষা নিয়ে উন্নত ভাবে তাই প্রাণী ও পক্ষী কর পালন। দুধ ডিম মাংসের অতি প্রয়োজন, দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। সুস্থভাবে
হবে। বাঁচার জন্যে ভাই দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। শিক্ষা নিয়ে উন্নত ভাবে তাই প্রাণী ও পক্ষী কর পালন। দুধ ডিম মাংসের অতি প্রয়োজন, দুধ ডিম মাংসের অতি প্রয়োজন, দুধ ডিম মাংসের অতি প্রয়োজন। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। আজকের শুনলেন সুসংহত কৃষি ও প্রাণী পালন নিয়ে আলোচনা। এ বিষয় নিয়ে বললেন ডক্টর শান্তনু বেরা, বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, প্রাণী উৎপাদন ও প্রতিপালন বিভাগ, প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়া, কলকাতা। আর বললেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, অধ্যাপক, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে ছিলেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আপনাদের সঙ্গে ছিলাম আমি, বেবি সর্দার। বিজয়গড় জ্যোতিষরাই কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে।